নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে এসআইআর এর বৈঠক। জন্মের শংসাপত্রগত সমস্যার কারণে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো নিজের দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। নাম জনতা উন্নয়ন পার্টি। সভামঞ্চ থেকে নিজের দল ঘোষণার পাশাপাশি সরাসরি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। ডায়মন্ড হারবার মডেল এবার উত্তর দমদমে। চন্দ্রিমার কেন্দ্রে শুরু সেবাশ্রয়। উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুর এই দুটি পুরসভা মিলিয়ে মোট 38টি ক্যাম্প হবে। উন্নয়নের রাজনীতির পাশে জনতা। মহারাষ্ট্র স্থানীয় নির্বাচনে বিপুল জয় উচ্ছ্বসিত মোদী। গেরুয়া শিবিরের মহারাষ্ট্র জয় আসনে উন্নয়নের রাজনীতির জয়। এক্স স্যান্ডেলে বার্তা মোদী। মনরেগার নাম পরিবর্তন করার বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই বিলই আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে অনুমোদনও দিয়েছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে বাড়ছে ট্রেনের টিকিটের দাম। আগামী 26শে ডিসেম্বর 2025 থেকে সাধারণ শ্রেণীর নন এসি এবং এসি ট্রেনের ভাড়ায় বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে এসআইআর এর বৈঠকে জন্মের শংসাপত্রগত সমস্যার কারণে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর জন্য জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, কিন্তু তা অনেকের কাছেই নেই। জন্মের শংসাপত্র নেই অনেকের বাবা মার, কারণ তারা হাসপাতালে নয় বাড়িতে জন্মেছিলেন। এই প্রযুক্তিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তৃণমূলের নেত্রীর দাবি, মোদী শাহের কাছে তাদের বাবা মার জন্মের শংসাপত্র নেই, তারা ডুপ্লিকেট বা নকল ভুয়ো শংসাপত্র বানিয়ে নিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলওদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, কতজন স্কুলে পড়তো, সার্টিফিকেট কতজনের আছে, আমার বাবা মার জন্ম বাড়িতে, তাদেরও নেই। নরেন্দ্র মোদী অমিত শাহ কি পারবেন তার বাবা মার আসল জন্ম সার্টিফিকেট দেখাতে? ফেক ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়েছে তারা। এরপরেই তৃণমূল নেত্রীর কটাক্ষ, একটা ডুপ্লিকেট ফেক বানাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা তো ডুপ্লিকেট বানাবো না। বড়দিন আসছে, আমরা কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করব। এসআইআর প্রক্রিয়ায় যেসব নথি চেয়েছে নির্বাচন কমিশন তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 25 থেকে 30 বছর আগে অধিকাংশ মানুষেরই জন্ম বাড়িতে হতো। তখন হাসপাতালে জন্মের হার এত বেশি ছিল না, ফলে তাদের কারোর কাছেই জন্মের শংসাপত্র নেই। তাদের পক্ষে কিভাবে এই ধরনের নথি জোগাড় করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার তৃণমূল নেত্রী বলেন, 18 বছরের ভোটাধিকার এসেছে রাজীব গান্ধীর সময়, আগে ভোটের অধিকার মিলত 21 বছরে। এইসব যদি হিসেব করেন তাহলে মা বাবার সার্টিফিকেট পাবেন কি করে? অন্যদিকে এসআইআর শুনানির পর্বে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদী সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। সেই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতাও করেছেন বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম দেশটাকে রাম নাম সত্যাহে করে দিচ্ছে। এই বলেই মোদী ও অমিত শাহকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে শুনানি। দেখা যাচ্ছে সামান্য আকার ইকার সমস্যায় তলব করা হচ্ছে ভোটারদের। বিজেপির কথায় আরও 1.5 কোটি নাম নাকি বাদ দেওয়ার চক্রান্ত করছে কমিশন। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে এই অভিযোগেই ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে শুনানি। দেখা যাচ্ছে সামান্য আকার ইকার সমস্যায় তলব করা হচ্ছে ভোটারদের। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে তা নিয়েই ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বাংলা ইংরাজির তফাতের কারণে বদলে যাচ্ছে নাম, ম্যাপিং হচ্ছে না। এসআইআর ও হেয়ারিং পর্বে মৃত্যুর দায় নির্বাচন কমিশনের ওপর চাপালেন তিনি। এসআইআর ইস্যুতে বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৫৯ লক্ষ নাম বাদ পড়েছে। বিজেপির কথায় আরও ১.৫ কোটির নাম নাকি বাদ দেওয়ার চক্রান্ত করছে ইলেকশন কমিশন। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে বিএলএ এবং বিএলএ 2দের এই ব্যাপারে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপির সব এজেন্সিকে দালাল বানিয়েছে, আরও ১.৫ কোটি নাম নাকি বাদ দিতে হবে, খোকাবাবুদের আবদার। এরপরে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর শ্লেষ, বিজেপি তুমি আমাদের সাথে খেলে পারবে না, বাংলাকে জব্দ করতে এলে তোমাদের স্তব্ধ করে দেব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না ওঠার পেছনে সরাসরি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকেও সেই ষড়যন্ত্রের দোসর বলে কটাক্ষ করেছেন তিনি। এসআইআর ইস্যুতে বাংলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ টেনে কমিশনকে কাঠগোড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, গায়ের জোরে 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছে, 46টা প্রাণহানির ঘটনা ঘটল, এর দায় কে নেবে? কমিশন তো এর দায় এড়াতে পারবে না। এরপরে বিজেপি কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএলএ এবং বিএলএ 2দের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, কোন কোন বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তার বিস্তারিত খোঁজ নিতে হবে। এই ব্যাপারে বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয় সতর্ক হতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। আজকের এই সভায় আমন্ত্রিত কলকাতা ও সংলগ্ন জেলার মোট 40টি বিধানসভার বুথ লেভেল এজেন্ট বা বিএলএ এবং বিএলএ 2রা তাদের কাজে কেউ যেন ডিস্টার্ব না করেন, তাও স্পষ্ট করে দলের নেতাকর্মীদের জানান মমতা। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব ঘোষণা মতো নিজের দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। নাম জনতা উন্নয়ন পার্টি। আসন্ন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যুক্ত হল নতুন আরেক দল। সভা মঞ্চ থেকে নিজের দল ঘোষণার পাশাপাশি সরাসরি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও একটি দল। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। তার আগেই দলের নাম প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, হুমায়ুন কবিরের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের মির্জাপুর থেকে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগেই রাজ্য রাজনীতির সমীকরণ বদলাতে চাইছেন হুমায়ুন কবির। সোমবার দুপুর 1টায় মির্জাপুর মোড়ে জনসভা ডেকে নতুন দলের কথা ঘোষণা করবেন তিনি। ওই সভা থেকেই দলের নাম, কর্মসূচি ও প্রাথমিক রূপরেখা ঘোষণা হবার কথা রয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, প্রথম দফাতেই 5 জন সম্ভাব্য প্রার্থীর নামও প্রকাশ করতে পারেন প্রাক্তন তৃণমূল নেতা। বঙ্গ রাজনীতিতে নতুন দলের আবির্ভাব অবশ্য এই প্রথম নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তৈরি হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওশাদ। সেই নজির সামনে রেখেই অনেকেই মনে করছেন 2026-এর আগে হুমায়ুন কবিরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে। প্রতীক নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছেন হুমায়ুন। এর আগে 2016 সালে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। তখন তার প্রতীক ছিল টেবিল। সূত্রের দাবি, নতুন দলের জন্য নির্বাচন কমিশনের কাছে টেবিল প্রতীকই প্রথম পছন্দ হিসেবে চাইবেন। যদি সেই প্রতীক না মেলে, তবে দ্বিতীয় বিকল্প হিসেবে জোড়া গোলাপ প্রতীক চাওয়ার হতে পারে, কারণ গোলাপ তার পছন্দ। নতুন দল নিয়ে হুমায়ুন কবিরের দাবি যথেষ্ট বড়। তার বক্তব্য, তৃণমূল ও বিজেপি বিরোধী সকলের জন্য জনতা উন্নয়ন পার্টির দরজা খোলা থাকবে। দল ঘোষণার সভায় লাখ লাখ মানুষের জমায়েত হবে বলেও দাবি করেছেন তিনি। মূল মঞ্চে থাকবেন প্রায় 90 জন নেতাকর্মী, সঙ্গে থাকবেন ভিআইপিরাও। রাজ্য জুড়ে দ্রুত কমিটি গঠনের কথাও জানিয়েছেন এই বিধায়ক। 2026 সালের বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছেন হুমায়ুন, এমনই দাবি তার। জানিয়েছেন, সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হবে জনতা উন্নয়ন পার্টি। তবে এই সমস্ত দাবি বাস্তবের মাটিতে কতটা দাঁড়ায় তা সময় বলবে।
আপাতত 2026 সালের নির্বাচনের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে তৃণমূল কংগ্রেস আপাতত হুমায়ুন কবিরের নতুন দলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। শাসক দলের একাংশের মতে এই দল রাজ্যের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না, তবে ভোটের অঙ্কে শেষ কথা বলবে জনতা। হুমায়ুন কবিরের রাজনৈতিক স্বপ্ন বাস্তব হয় কিনা তার উত্তর মিলবে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দফতর অর্থাৎ সিইও দফতরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা। ব্যারিকেড টপকে সিইও দফতরের ভেতরে ঢোকার চেষ্টা, আর তা মেটাতেই একেবারে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিএলওরা। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দফতর অর্থাৎ সিইও দফতরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা। ব্যারিকেড টপকে সিইও দফতরের ভিতরে ঢোকার চেষ্টা, তা আটকাতে একেবারে ধুমধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিএলওরা। এই ঘটনা শুরুর পরই একজনকে আটক করা হয় পুলিশের তরফে। বিক্ষোভকারীদের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে বারবার অ্যাপে বদল আনছে কমিশন, জানিয়ে একদিকে মানসিক চাপ বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে বিভ্রান্তিও। কমিশনের এহেন পদক্ষেপের বিরুদ্ধে বিএলওদের বিক্ষোভ। শুধু তাই নয়, আন্দোলনকারীদের আরও দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যা ঘিরে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। শুধু তাই নয়, প্রকাশ্যে আসছে একের পর এক ভুল, যা নিয়ে জনমানসে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে গত কয়েকদিনে বিএলওদের অ্যাপে একাধিক বদল আনা হয়েছে, জারি করা হয়েছে একাধিক নির্দেশিকাও। এর প্রতিবাদেই সোমবার সিইও দফতরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান বিএলও অধিকার রক্ষা কমিটি, যদিও তার সময় পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দফতরে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতা মুখ্য নির্বাচন কমিশনের দফতর অর্থাৎ সিইও দফতরের নিরাপত্তা। বলে রাখা প্রয়োজন, রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বিএলও অধিকার রক্ষা কমিটি। হাই নিউজ নেটওয়ার্ক। ডায়মন্ড হারবার মডেল এবার উত্তর দমদমে। চন্দ্রিমার কেন্দ্রে শুরু সেবাশ্রয়। উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর এই দুটি পুরসভা মিলিয়ে মোট 38টি ক্যাম্প হবে। রবিবার থেকে তার কেন্দ্রে চালু সেবাশ্রয় শিবির। মহামারীর সময় পথ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার চিকিৎসার সুবিধার্থে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে ব্যাপক সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল চারিপাশে। সেই পথে হেঁটেই জনসেবার কাজে নামলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে তার কেন্দ্রে চালু হল সেবাশ্রয় শিবির। এদিন শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সৌগত রায়, উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। জানা গিয়েছে, উত্তর দমদম বিধানসভার অন্তর্গত উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর এই দুটি পুরসভা মিলিয়ে 54টি ওয়ার্ডকে 19টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে 2টি করে মোট 38টি ক্যাম্প হবে। প্রথম দফায় 19টি ক্যাম্প হওয়ার পর 5টি বিশেষ ক্যাম্প সহ চোখের আলো নামে আরও 5টি ক্যাম্প হবে। প্রতিটি ক্যাম্পে ডায়াগনস্টিক টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ সহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। কোনো কোনো রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হবে। সেবাশ্রয় নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিনামূল্যে উত্তর দমদম এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিতে সেবাশ্রয় শুরু। প্রায় 1 মাস এই কর্মসূচি চলবে। এছাড়াও এদিন বিধানসভা এলাকায় প্রতিদিন মোবাইল মেডিকেল ইউনিট ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা দেবে। বাইট। শুধু উত্তর দমদমই নয়, অভিষেকের সেবাশ্রয় শিবিরের আদলে জনতার চিকিৎসায় ক্যাম্প শুরু হবে ব্যারাকপুর সংসদীয় এলাকাতেও। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক আগেই জানিয়েছিলেন, নতুন বছর ব্যারাকপুরে 7 বিধানসভা কেন্দ্রে হবে সেবাশ্রয়। সেখানে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন এলাকাবাসীরা। তার আগে উত্তর দমদমে চালু হয়ে গেল এই শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার থেকে শুরু শান্তিনিকেতনে পৌষ উৎসব। জেলার পুলিশ প্রশাসনের আঁটো নিরাপত্তায় 23 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন।
23শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষ উৎসব। মঙ্গলবার থেকেই পূর্বপল্লীর মাঠে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। জেলার পুলিশ প্রশাসনের আঁটো নিরাপত্তায় 23 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনের হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টেগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে সতর্ক প্রশাসন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় 1300টি স্টলের প্লট বুক হয়েছে। তবে রাত্রের মধ্যেই সেই সংখ্যা আরও বাড়বে। পরিবেশ আদালতের নির্দেশ মেনে দূষণ নিয়ন্ত্রণ ও প্লাস্টিক বর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতীর অধিকর্তা অমিত হাজরা জানিয়েছেন, স্টল বুকিংয়ে ভালো সাড়া পাওয়া গিয়েছে। দমকলের জন্য মাঠে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। 6 দিন ধরে মেলা প্রাঙ্গণের বিনোদন মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌষ মেলাকে সামনে রেখে প্রতি কিলোমিটারে যাত্রী পিছু ভাড়া 15 টাকা ধার্য করা হয়েছে। মেলা প্রাঙ্গণে কোনো বাইক বা গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দিষ্ট পাস থাকলেই নির্ধারিত রুটে যাতায়াতের অনুমতি পাওয়া যাবে। অভিযোগ জানানোর জন্য থাকছে পুলিশ কন্ট্রোল রুম এবং একাধিক ড্রপ গেট। নিরাপত্তা নজরদারিতে বোলপুর শান্তিনিকেতন জুড়ে স্থায়ী প্রায় 200টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও প্রবেশপথে বসানো হচ্ছে আরও 300টি অস্থায়ী ক্যামেরা। 5টি উচ্চমানের ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। মেলায় থাকছে 36টি পুলিশ সহায়তা কেন্দ্র, 10টি ওয়াচ টাওয়ার এবং 8টি ড্রপ গেট। শিশুদের নিরাপত্তার জন্য চালু করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। শিশু হারিয়ে যাওয়ার ঘটনা এড়াতে তাদের গলায় অভিভাবকদের ফোন নাম্বার সংবলিত কার্ড ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম দর্শনার্থীদের জন্য থাকছে পুলিশের টোটো পরিষেবা ও জরুরি অ্যাম্বুলেন্স। সব মিলিয়ে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলাকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বরের শেষ সপ্তাহে ট্রেনে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের পকেটে যে একটু বাড়তি চাপ পড়তে চলেছে তা আগেই ইঙ্গিত মিলেছিল। আর সেই জল্পনাতেই শিলমোহর দিল ভারতীয় রেল। আগামী 26শে ডিসেম্বর 2025 থেকে সাধারণ শ্রেণী, নন এসি এবং এসি ট্রেনের ভাড়ায় বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। ডিসেম্বরের শেষ সপ্তাহে ট্রেন যাতায়াত করতে গিয়ে যাত্রীদের পকেটে যে একটু বাড়তি চাপ পড়তে চলেছে তা আগেই ইঙ্গিত করা হয়েছিল রেলের তরফে। রবিবার সেই প্রকল্পের জল্পনাতে শিলমোহর দিল ভারতীয় রেল। আগামী 26শে ডিসেম্বর 2025 থেকে সাধারণ শ্রেণী, নন এসি এবং এসি ট্রেনের ভাড়ায় বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। যদিও রেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই ভাড়া বৃদ্ধি খুবই সীমিত, কিলোমিটার পিছু পয়সার হিসেব। রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া বাড়বে কিলোমিটার পিছু 2 পয়সা। এই হার প্রযোজ্য হবে এসি ও নন এসি 2 শ্রেণীতেই। তবে স্বস্তির খবর, 215 কিলোমিটার কম দূরত্বে সাধারণ শ্রেণীতে যাত্রা করলে ভাড়া 1 টাকাও বাড়ছে না। অর্থাৎ শহরতলি বা কাছাকাছি দূরত্বে যাতায়াত করা যাত্রীদের জন্য আপাতত কোনো দুশ্চিন্তা নেই। রেল সূত্রে জানানো হয়েছে, 2015 কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। সেখানে সাধারণত শ্রেণী যাত্রীদের জন্য ভাড়া বাড়বে কিলোমিটার পিছু 1 পয়সা। আর মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি এবং এসি শ্রেণীতে এই বাড়তি হার হবে কিলোমিটার পিছু 2 পয়সা। রেল কর্তৃপক্ষের বক্তব্য, এই সামান্য ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের ওপরে খুব বেশি আর্থিক চাপ পড়বে না, কিন্তু রেলের রাজস্ব বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রিপোর্ট অনুযায়ী এই ভাড়া সংশোধনের মাধ্যমে প্রায় 600 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করছে রেল মন্ত্রক। দীর্ঘদিন ধরে জ্বালানির দাম, রক্ষণাবেক্ষণ খরচ এবং পরিকাঠামোর উন্নয়নের ব্যয় বেড়ে চলেছে। এই প্রেক্ষিতেই ভাড়া সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। রেলের দেওয়া হিসেব অনুযায়ী কোনো যাত্রী নন এসি শ্রেণীতে 500 কিলোমিটার যাত্রা করছেন, সেক্ষেত্রে তাকে বাড়তি ভাড়া গুনতে হবে মাত্র 10 টাকা। এসি শ্রেণীতেও
প্রায় একই অঙ্কের অতিরিক্ত খরচ হবে। অর্থাৎ ভাড়া বৃদ্ধির অঙ্ক শুনতে বড় লাগলেও বাস্তবে যাত্রাপিছু তার প্রভাব খুবই সীমিত। শীতের ছুটিতে ট্রেনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। বিশেষ করে বড়দিন ও নতুন বছরের উপলক্ষে দূরপাল্লার ট্রেনে ভিড় বাড়ে। ফলে সময় ভাড়া সংশোধনের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন উঠলেও রেল মনে করছে যাত্রী পরিষেবা ও নিরাপত্তা বজায় রাখতে এই অতিরিক্ত আয়ের প্রয়োজন রয়েছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, সাধারণ শ্রেণীর স্বল্প দূরত্বের যাত্রীর কথা মাথায় রেখেই 215 কিলোমিটার পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতিদিন কাজের প্রয়োজনে বা নিত্যযাত্রীর হিসেবে ট্রেনে যাতায়াত করা মানুষদের ওপরে যাতে বাড়তি চাপ না পড়ে সেটাই ছিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। সব মিলিয়ে 2025-এর 26শে ডিসেম্বর থেকে ট্রেনে উঠলে টিকিটের দাম সামান্য বাড়তে চলেছে। তবে রেলের দাবি, এই ভাড়া বৃদ্ধির প্রয়োজনের তুলনায় ন্যূনতম এবং সাধারণ যাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্ঘটনা রুখতে রেলের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাজ্য বন দফতরকে সক্রিয় হতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় বন মন্ত্রক। হাতির দিনের গতিবিধি মনিটরিং করতে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ডিভিশন ফরেস্ট অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নির্দেশ দিয়েছেন বলেই খবর। দুর্ঘটনা রুখতে রেলের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাজ্য বন দপ্তরকে সক্রিয় হাতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় বন মন্ত্রক। হাতির দিনের গতিবিধি মনিটরিং করতে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ডিভিশন ফরেস্ট অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। রেল লাইন সংযোগ রয়েছে এরকম রুটে, যেখানে হাতির দলের আনাগোনা লেগে থাকে। সেই রুটে লোকো পাইলটদের সঙ্গে সমন্বয় করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিষেবা ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, অসম, ঝাড়খণ্ড ও বাংলাদেশ মিলিয়ে হাতিদের 1100টি হটস্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে রেললাইন সংযোগ রয়েছে। রবিবার সুন্দরবনের গোসাবায় ন্যাশনাল টাইগার কনভারজেন্স অথরিটির বৈঠক করেন বনমন্ত্রী। ওই দিন প্রজেক্ট এলিফ্যান্টের 22তম স্টিয়ারিং কমিটির বৈঠকে বলা হয়েছে, এর আগে হাতি নিয়ে একাধিকবার রাজ্যে বৈঠক করেছে কেন্দ্রীয় বনমন্ত্রক। সম্প্রতি অসমের ট্রেন দুর্ঘটনায় 8টি হাতি কাটা পড়ে যায়। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ঘটনায় রেলের সঙ্গে কথা হয়েছে। হাতির পালের আনাগোনা হয় এই রকম 1100টি হটস্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে রেললাইন সংযোগও রয়েছে। এইসব হটস্পট এলাকাগুলিতে ডিভিশনাল ফরেস্ট অফিসাররা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। সেখানে হাতিদের গতিবিধির আপডেটও দিতে হবে। এছাড়া লোকো পাইলটদের সঙ্গে সমন্বয়ও রাখতে হবে। হাতিদের গতিবিধি লোকো পাইলটদের জানাতে হবে। হাতিদের সংঘাত এড়ানোর জন্য রাজ্য সরকারকে এগিয়েও আসতে হবে বলে জানান তিনি। যদিও বাংলায় হাতিদের গতিবিধি নিয়ে রাজ্য বন দপ্তরের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হাতি ও মানুষের সংঘাত এড়াতে ডিএফও, এসপি এবং রেঞ্জ আধিকারিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। রেঞ্জ আধিকারিক ও জেএফএমসিদের নিয়ে আলাদা গ্রুপও রয়েছে। রেলের সঙ্গে ডিএফও এবং রেঞ্জ আধিকারিকদের নিয়ে খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। রেল দুর্ঘটনার পাশাপাশি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও হাতির মৃত্যুর ঘটনা ঘটে থাকে। বিপজ্জনক ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে বন দপ্তরের একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। বছরে একবার করে রেল ও বিদ্যুৎ দপ্তর বৈঠক করে রাজ্যের বন দপ্তরের সঙ্গে। লোকালয়ে হাতি ঢুকে পড়া রুখতে জঙ্গলে খাবারের বন্দোবস্ত করার কথা জানান মন্ত্রী। রাজ্য বন দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে লালগড়, তপবন, বেলিয়াতোড়, বড়জোর, সোনামুখীর জঙ্গলে হাতির খাবারের জন্য বন বৃক্ষরোপণ করা হয়েছে। উত্তরবঙ্গে বক্সা, জলদাপাড়া, গরুমারা ও দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনেও জঙ্গলে গাছ লাগানো হচ্ছে। জঙ্গলের জলাশয় ব্যবস্থাও করা হয়েছে। কেন্দ্রীয় বনমন্ত্রী জানান, গত 5 বছর ধরে হাতির জন্য ক্যাম্প প্রকল্পে 344 কোটি টাকা দেওয়া হয়েছে। 112 কোটি সুন্দরবন ও সুন্দরবন টাইগার রিজার্ভের জন্য বরাদ্দ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আকাশে উঠতেই হু হু করে কমে শূন্য হলো তেল। তড়িঘড়ি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের। তবে প্রশ্ন উঠছে, টেক অফের আগে কি ইঞ্জিন পরীক্ষা করা হয়নি? উল্লেখ্য, আহমেদাবাদ মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে একাধিকবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশে ফের বড়সড় বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে।
এবার উড়ান চলাকালীন আশঙ্কাজনকভাবে কমে এলো ইঞ্জিনে থাকা তেলের চাপ। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিমানটি নামিয়ে দিয়ে কোনো মতে দুর্ঘটনা এড়ানো যায়। তবে প্রশ্ন উঠছে, টেক অফের আগে কি ইঞ্জিন পরীক্ষা করা হয়নি? উল্লেখ্য, আহমেদাবাদ মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে একাধিকবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। সোমবার ভোর 3:20 দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে মুম্বাইগামী AI-887 উড়ানটি। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বোয়িং 777-337 বিমানটিতে সমস্যা দেখা যায়। ডান দিকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। টেক অফের পরই পাইলটরা লক্ষ্য করেন ডান দিকের ইঞ্জিনে থাকা তেলের পরিমাণ হু হু করে কমছে। খানিক পরে তেলের চাপ শূন্যে নেমে যায়। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিক দিল্লিতেই নামিয়ে দেওয়া হয় বিমানটিকে। অন্য বিমানে করে মুম্বাই পাঠানো হয় যাত্রীদের। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার কেন এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে? দিন কয়েক আগেই বিশাখাপত্তনমগামী বিমান বাতিল করতে হয় যান্ত্রিক ত্রুটির কারণে। ওই বিমানে ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, অন্ধ্রপ্রদেশের কৃষিমন্ত্রী কে আচ্চেনাইডুর মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। সব মিলিয়ে বারবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া বিমানের পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ। 6 মাস কেটে গিয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 এর মর্মান্তিক দুর্ঘটনা, যা প্রাণ কেড়ে নিয়েছিল 260 জন মানুষের। এখনও সেই দুর্ঘটনার আসল কারণ প্রকাশ্যে আসেনি। ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, আহমেদাবাদ দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য গতি পাচ্ছে, তখনই দুটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মুডে চলে যায়। ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পাইলটদের দিকেই আঙুল তুলছে প্রাথমিক রিপোর্ট। তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।